হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং এক্সাম ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 50টি করে তোমাদের যেমনটা সিলেবাসে রয়েছে পরীক্ষার এক্সাম প্যাটার্নে 50টি করে জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 5 নম্বর প্র্যাকটিস সেট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। প্রত্যেকদিন ফলো করো এখান থেকে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। দুপুর 12টা থেকে তোমাদের জন্য স্পেশাল বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাসও শুরু করা হয়েছে, সেগুলোও তোমরা ফলো করতে থাকো দুপুর 12টা থেকে। তো এবং সন্ধ্যা 6টা থেকে আমি তোমাদের ফুড এসআই ক্লাস করাচ্ছি এবং সকালবেলা 7টা থেকে তোমাদের চন্দন স্যার পুলিশ পরীক্ষার ক্লাস করাচ্ছে। তো যাই হোক, ফুড এসআইয়ের যে এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী আমি প্রশ্নগুলোকে সাজিয়েছি, তোমরা অলরেডি জানো। ইতিহাস থেকে 10টি, ভূগোল থেকে 6টি, সংবিধান থেকে 6টি, অর্থনীতি থেকে 4টি, বিজ্ঞান থেকে 10টি, স্ট্র্যাটেজিকে থেকে 6টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টি। তো টোটাল 50টা প্রশ্নোত্তর আমি সাজিয়েছি। তো কি কি প্রশ্নোত্তর আছে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে 1 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক নিচের কোনটি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরা সঠিক উত্তরগুলো নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো, আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো সঠিক হচ্ছে কিনা, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পদ্ম। পদ্ম বা লোটাস, এটা হয়ে যাবে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক। আর একটা জন্মের প্রতীক রয়েছে, সেটা হচ্ছে বুল। বুল বা ষাঁড়, এটাও অনেক সময় গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন দেখো, দশকুমার চরিতমের রচয়িতাকে এবং তিনি কার দরবারে থাকতেন? খুবই বাছাই করা প্রত্যেকটা টপিক, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর রাখছি। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দণ্ডিন লিখেছিলেন দশকুমার চরিতম এবং তিনি ছিলেন নন্দী বর্মন 2 রাজার সভাকবি। তো দশকুমার চরিতমের রচয়িতাকে দণ্ডিন এবং তিনি কার দরবারে থাকতেন? নন্দী বর্মন 2 এর দরবারে থাকতেন। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন শাসক জুনাগড় শিলালিপির জন্য পরিচিত? অর্থাৎ জুনাগড় শিলালিপির সাথে নিচের কোন শাসক সম্পর্কিত রয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, রুদ্র দামন 1 জুনাগড় শিলালিপির সাথে সম্পর্কিত। শশাঙ্ক কার সাথে সম্পর্কিত? গঞ্জাম, গঞ্জাম শিলালিপি। সমুদ্রগুপ্ত এলাহাবাদ, এলাহাবাদ প্রশস্তি। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 60খানা মক প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং 2500 প্রশ্ন উত্তর, যার মধ্যে থাকবে 10টি ফুল মক টেস্ট এবং বাকি টেস্টগুলো থাকছে সমস্ত বিষয় ভিত্তিক। প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে। তোমাদের প্রস্তুতি কেমন চলছে সেটার একটা সঠিক যাচাই তোমরা নিজেরা করতে পারবে এই মক টেস্টের মাধ্যমে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে এখান থেকে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন মুঘল সম্রাট বীণার খুব ভালো বাদক হিসাবে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বীণার খুব ভালো বাদক ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার দরবারে সমস্ত রকম নাচ গান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, আকবর কত সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে আকবর কত সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? অপশান বি, 1575। 1575 সালে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন গুজরাট জয়ের স্বরূপ হিসাবে। 6 নম্বর প্রশ্ন, হলদিঘাটের বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল নিচের কোন সালে?
সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির বিখ্যাত যুদ্ধ হয়েছিল এবং এখানে কাদের কাদের মধ্যে হয়েছিল, রানা প্রতাপের সাথে আকবরের যে মানে সৈন্যদল তাদের মধ্যে হয়েছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ঘটনার সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে হোমরুল আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিটা দেয়া হয়েছিল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানের সূচনা করেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করো প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনকলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক, এই স্লোগানটার সূচনা কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, হযরত মোহানি। এই কারণেই আমি ভিভিআই করতে বললাম, কেননা তোমরা অনেকেই হয়তো ভগৎ সিং করবে, উত্তরটা কিন্তু না। প্রশ্নটা ভালো করে দেখো, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা সূচনা কে করেছিলেন বা কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে হযরত মোহানি। ভগৎ সিং কি করেছিলেন? এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটাকে ফেমাস করেছিলেন। ফেমাস বা প্রচার বলতে পারো, প্রচার করেছিলেন বেশি করে ভগৎ সিং, কিন্তু প্রথম যে স্লোগানটা দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত মোহানি। পরীক্ষার কিন্তু মারপ্যাচ এখানে থাকবে, জানা প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। 9 নম্বর প্রশ্ন দেখো, এম এন রায় কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি বা 1920 প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি, তাসখান্ড। তাসখান্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি 1920 সালে এম এন রায় প্রতিষ্ঠা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন দেখো, 1904 সালে লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা কে করেছিলেন? এটাও ভিভিআই করো, সালগুলোও মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে সালটাও উল্লেখ রয়েছে। 1904 সালে লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা হচ্ছে, কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান এ, শ্যামাজি কৃষ্ণ ভার্মা। নেক্সট গুরুত্বপূর্ণ কিছু জিওগ্রাফি থেকে প্রশ্ন তো দেখবো। দেখো, ভারতের নিচের কোন অঞ্চলটি সর্বনিম্ন উচ্চতা বিশিষ্ট? সঠিক উত্তর হবে অপশানে কেরালার কুত্তানাদ অঞ্চল। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দ্রাঘিমাংশগুলির মধ্যে কোনটি ভারতীয় মান সময় নির্ধারণ করে? অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, শর্টে আইএসটি, নিচের কোন দ্রাঘিমা? সঠিক উত্তর হবে অপশান সি, 82.5 ডিগ্রি ইস্ট বা 82 ডিগ্রি 30 মিনিট ইস্টও বলা হয়ে থাকে। কতগুলি রাজ্যের উপর থেকে গেছে? 5টি রাজ্য। কি কি রাজ্য? আমি ট্রিক শিখিয়েছিলাম, মকা, ইন্ডিয়া পাকিস্তান গেম হলেই মকা মকা গান আসে। তো এম ফর এমপি, ও ফর ওড়িশা, ইউ ফর ইউপি, সি ফর ছত্তিশগড় এবং এ ফর অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের উপর থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা এই 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট এই দ্রাঘিমাটি প্রবাহিত হয়েছে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সবচেয়ে উত্তরের বিন্দু? ভারতের উত্তরতম বিন্দু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ইন্দিরা কর্নেল। এটি হচ্ছে উত্তরতম বিন্দু, সিয়াচেন গ্লেসিয়ারে অবস্থিত রয়েছে। কিবিথু, এটা হচ্ছে পূর্বতম বিন্দু। পূর্বতম বিন্দু কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। আচ্ছা, ইন্দিরা কর্নেল এটা তো বললাম, সিয়াচেন গ্লেসিয়ার। গুহারমতি, এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু, কোথায় অবস্থিত? গুজরাট। পিগমেলিয়ান পয়েন্ট, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এর দ্রাঘিমাংশ কত? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। এটা এবং এটা হচ্ছে কি দক্ষিণতম বিন্দু। ওকে, দক্ষিণতম
বিন্দু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন নদীটি আন্দামান দ্বীপে প্রবাহিত হচ্ছে? অর্থাৎ নিচের কোন নদীটা আন্দামান দ্বীপে প্রবাহিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, কালপং নদী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর থেকে, আন্দামান দ্বীপের উপর থেকে প্রবাহিত হচ্ছে এবং কালপং নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? স্যাডল পিক, স্যাডল পিক থেকে উৎপত্তি লাভ করছে। এবং এই স্যাডল পিক হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কি সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? সঠিক উত্তর হবে অপশন বি, হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। কত কিলোমিটার? 15 কিলোমিটার। কোন নদীর উপর অবস্থিত? মোহা নদীর উপর অবস্থিত রয়েছে। ভাকরা নাঙ্গাল বাঁধ এটা হচ্ছে বৃহত্তম বাঁধ, বৃহত্তম বাঁধ। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? এটা অবস্থিত রয়েছে শতদ্রু, শতদ্রু নদীর উপর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, প্রতি 2 বছর পর রাজ্যসভার সদস্যদের কত ভাগ অবসর নেয়? আমরা সংবিধানের মধ্যে প্রবেশ করলাম। রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট হাউস, তো সেই জন্য প্রতি 2 বছর পর পর কত ভাগ সদস্য অবসর নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নিয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়ে থাকে? ভিভিআই করো প্রশ্নটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করছি প্রত্যেকেও পারবে। মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে অপশন বি। 42তম সংবিধান সংশোধনী আইন 1976। এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই 3টে শব্দ প্রিয়াম্বালে যুক্ত করা হয়েছিল। এখানে মৌলিক যে কর্তব্য সেটাকে প্রবেশ করানো হয়েছিল। এছাড়াও আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী আইনে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইন ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনে ভোট দেওয়ার যে বয়স 18 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 61তম সাংবিধানিক সংশোধন আইন, যেটা হয়েছিল 1989 সালে। 19 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, তো সেই জন্য পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। 20 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কোন তফসিলটি আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের 4টি রাজ্য ব্যতীত অন্য কোনো রাজ্যে তপসিলি অঞ্চল এবং তপসিলি উপজাতির প্রশাসন এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? নিচের কোন তপসিলটা? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম তপসিল। এবং টোটাল কতগুলো তপসিল রয়েছে? 12টার তপসিল রয়েছে, 12টা শিডিউল রয়েছে আমাদের সংবিধানে। 21 নম্বর প্রশ্ন দেখো, কোন সাংবিধানিক সংশোধনী অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 102 নম্বর সাংবিধানিক সংশোধনী অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে এবং এটা কত সালে হয়েছিল? 2018 সালে হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? উদ্বোধনী সভা অর্থাৎ প্রথম যে অধিবেশন সেটা হচ্ছে কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সাল। তো সেই দিন কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর সচিদানন্দ সিনহা, যেহেতু তিনি সব থেকে বয়োজ্যেষ্ঠা ছিলেন।
নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, মোহালানবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উপরে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো নিচের কোন ক্ষেত্র? সঠিক উত্তর হবে অপশন সি, ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল মোহালানবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনা। এবং এটা কততম পরিকল্পনা ছিল? দ্বিতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনা। কত সালে হয়েছিল? 1956 থেকে 61 সাল পর্যন্ত। 23 নম্বর প্রশ্ন দেখো, ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ এই ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার? ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ, তো সঠিক উত্তর হবে অপশন বি, দ্বাদশ পরিকল্পনার। 25, কোন পরিকল্পনার সময় থেকে ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টা হচ্ছে 1992 থেকে 1997 সাল পর্যন্ত। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? কে দিয়েছিলেন এই স্লোগান? ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1978 সাল পর্যন্ত এটি হয়েছিল। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু বিজ্ঞানের প্রশ্ন উত্তর দেখে নেব। অভিকর্ষের কারণে ত্বরণ সম্পর্কে নিচের কোনটি সঠিক? চারটে বিবৃতি দেওয়া রয়েছে, দেখো। এটি গভীরতার সাথে বৃদ্ধি পায়, এটি গভীরতার সাথে হ্রাস পায়, এটি গভীরতার সাথে স্বাধীন, নাকি উপরের কোনোটি নয়? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অভিকর্ষ ত্বরণের যে মান সেটা গভীরতার সাথে সাথে হ্রাস পায়। অর্থাৎ একটা পৃথিবীর এখানে কেন্দ্র রয়েছে, যত আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান সব থেকে বেশি, যত নিচের দিকে নামবো তত কিন্তু কমতে থাকবে, এবং কেন্দ্রে এই অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যায়। 28 দেখো, কেন একটি ছোট তরল ড্রপ গোলাকার আকারে থাকে? অর্থাৎ যখনই আমরা তরলের একটা ড্রপ ফেলি সেটা সবসময় একটা গোলাকার আকারে পড়ে। বৃষ্টির ফোঁটাগুলোও দেখবে সবসময় গোলাকার আকারে পড়ে। বৃষ্টির ফোঁটা আমরা কোনোদিন চৌকো, মানে ত্রিকোণ বা আয়তক্ষেত্রের হিসাবে দেখি না, সবসময় কোনো একটা ফোঁটা বা ড্রপ গোলাকার হিসাবেই পড়ে। সেটা কি কারণে? সঠিক উত্তর হবে অপশানে পৃষ্ঠটানের কারণে। কেননা গোলাকার বস্তুর আকার সব থেকে ছোট হয়, এবং প্রত্যেকটা এই যে ড্রপ তারা চায় যে আমি সব থেকে ছোট এরিয়া দখল করি, তো সেই কারণেই তারা গোলাকার হিসাবেই পড়ে, পৃষ্ঠটানের কারণে। 29 দেখো, নিচের কোন আয়না সাধারণত গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তল দর্পণ গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন দেখো, লিড স্টোরেজ ব্যাটারিতে নিচের কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে লিড স্টোরেজ ব্যাটারিতে। 31 দেখো, কয়লা খনিতে কোন গ্যাসকে ফায়ার ড্যাম্প বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, মিথেন। সংকেত কি? CH4, অপর নাম মার্স গ্যাস। 32, নিচের কোন উপাদানটি সার তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পটাশিয়াম। পটাশিয়াম ব্যবহার হয়ে থাকে। সবসময় মনে রাখবে সার বা ফার্টিলাইজার, সারে কি থাকবে? নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম। মনে রাখবে NPK,
নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। 33 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর অভাবের কারণ নিচের কোনটি? অর্থাৎ ভিটামিন ডি এর অভাবের কারণে নিচের কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, রিকেট রোগ হয়ে থাকে। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে। গলগণ্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে। 34 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, লিভারে ইউরিয়া তৈরি হয়ে থাকে। 35 নম্বর প্রশ্ন দেখো, ফলহীন সপুষ্পক উদ্ভিদকে কি বলা হয়ে থাকে? চারটে অপশন রয়েছে, স্টেরাইল প্ল্যান্টস, অ্যাঞ্জিওস্পার্ম, প্রিমিটিভ নাকি জিমনোস্পার্ম। ফলহীন সপুষ্পক উদ্ভিদকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জিমনিওস্পার্ম বলা হয়ে থাকে। 36 দেখো, অপটিক নার্ভের কাজ কি? চারটে অপশন ভালো করে দেখো, মস্তিষ্ক এবং চোখের মধ্যে সংকেত রিলে করা, মস্তিষ্ক এবং কানের মধ্যে সংকেত রিলে করা, মস্তিষ্ক এবং ত্বকের মধ্যে সংকেত রিলে করা, নাকি মস্তিষ্ক এবং জিহ্বার মধ্যে সংকেত রিলে করা। তো অপটিক নার্ভ সেটার কাজ হচ্ছে অপশানে মস্তিষ্ক এবং চোখের মধ্যে সংকেত রিলে করা। অপটিক্যাল ব্যাপার স্যাপার কি চোখের সাথে সম্পর্কিত। নেক্সট 8খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখে নেবো। দেখো 37, খো খো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 9 জন করে খেলোয়াড় থাকে খো খো খেলায়। 38 দেখো, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাতে শ্রী পদ্মনাভ স্বামী মন্দির অবস্থিত রয়েছে। 39 নম্বর প্রশ্ন দেখো, সিউড়ি শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে? পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী তীরবর্তী শহর সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত রয়েছে সিউড়ি শহরটি। 40 নম্বর প্রশ্ন দেখো, নীল বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মাছের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত রয়েছে নীল বিপ্লব। 41 দেখো, সোমালিয়ায় প্রচলিত মুদ্রার নাম কি? সোমালিয়া দেশটিতে প্রচলিত মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন বি, সিলিং। 42 দেখো, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 15ই মার্চ। 43, নাগরহোল বানরঘাটা দান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, কর্ণাটকে অবস্থিত রয়েছে। 44 দেখো, হিন্দ হিন্দু হিন্দুস্তান এই বিখ্যাত উক্তিটা কে করেছিলেন? হিন্দ হিন্দু হিন্দুস্তান এই উক্তিটা কে করেছিলেন? চারজন বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে ভরতেন্দু হরিশ্চন্দ্র। নেক্সট 45 টু 50 6খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখব। দেখো 45 নম্বর প্রশ্ন, দেখো স্পোর্টস স্টার ACES অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে স্পোর্টসম্যান অব দ্য ইয়ার সম্মান পেলেন নিচের কোন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ সামি। স্পোর্টস স্টার ACEC অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে স্পোর্টসম্যান অব দ্য ইয়ার সম্মান পেয়েছেন। 46 দেখো, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর হবে অপশন ডি অজয় কুমার চৌধুরী। 47 সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ জিতল নিচের কোন দেশ? সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ জিতল নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয়। ভারত এবং বাংলাদেশ দুটো দেশই যৌথভাবে এই বছর আন্ডার-19 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। 48 সেভেন্থ ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স 2024 আয়োজিত হলো নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি অস্ট্রেলিয়াতে সেভেন্থ ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স 2024 আয়োজিত হয়েছে। 49 অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি পবন কুমার। নেক্সট 50 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সকলেই ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন, অর্থাৎ পিভি নরসিংহ রায় প্রাক্তন প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং তিনিও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের, এবং ডক্টর এম এস স্বামীনাথন যাকে আমরা সবুজ বিপ্লবের জনক হিসাবে জেনে থাকি তিনিও সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাচ্ছেন। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট করবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 6 PM থেকে তোমরা ফুড এসআর এই প্র্যাকটিস সেটগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরও একবার, ফুড এসআই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হয়ে যাও। 60খানা মকের সেট পাবে, 10টা ফুল মক টেস্ট পাবে, এবং বাকি সেটগুলো সাবজেক্ট ওয়াইজ তোমাদের নেওয়া হবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করার জন্য সব থেকে ভালো উপায় মক টেস্ট দেওয়া। তো মক টেস্টের সেরা ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও শেষ কয়েকদিনের। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।